জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিশেষ আলোচনা অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে প্রথিতযশা তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদের স্ব স্ব অঙ্গনে দেশ গঠনে অনেক ভূমিকা রয়েছে। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে প্রথমেই যিনি আছেন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের মাঝে আরেকজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, জনাব জাহিদুল করিম কোচি, আবাসিক সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকা। আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট আলোচক, উদীয়মান রাজনীতিক, জনাব ইমন সৈয়দ, যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশ এক বিশেষ পরিস্থিতি থেকে আজ থেকে প্রায় 1 বছর আগে বাংলাদেশের আপামর জনতা মুক্তি পেয়েছিল বিশেষ এক ফ্যাসিজমের পক্ষ থেকে। ফ্যাসিবাদের কবল থেকে আল্লাহ তাআলা এই বাংলার মানুষদেরকে রক্ষা করেছেন। আমরা আলোচনা শুরু করতে চাই আমার ডান দিক থেকে সুপরিচিত রাজনীতিবিদ, প্রিয় ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য এবং হুইপ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেবকে আমি একটি প্রশ্ন রাখতে চাই এভাবে, যে জুলাই গণ অভ্যুত্থান যেটি হলো, এর প্রেক্ষাপটটা আসলে কিভাবে তৈরি হয়েছিল বলে আপনি মনে করেন? জুলাইয়ের এই অভ্যুত্থানের আগে আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। এই ফ্যাসিজমটা পৃথিবীতে প্রথম কে সৃষ্টি করেছে? এই ফ্যাসিজমের দ্রষ্টা হলেন ফেরাউন। এই ফেরাউনের শাসন আমল দেখলেই আমাদের গত 18 বছর, এর আগে 96 থেকে 2000, এর আগে 1972 থেকে 1975, এই শাসন আমলগুলো বিশ্লেষণ করলেই আমার মনে হয় বিশ্বের যত ফ্যাসিজম আছে তাদের সাথে ফেরাউন সহ তুলনা করলে আমার মনে হয় গত 18 বছরে, এর আগে 5 বছর, এর আগে 5 বছর এই ফ্যাসিজম তারা বাংলাদেশের উপর কিভাবে কায়েম করেছে সেটা হলো যে প্রথম 1973 সালে ক্রস ফায়ার দিয়েছিল মরহুম শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদারকে, এবং তখন একদলীয় শাসন প্রবর্তন করেছিল। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এইভাবে করে স্লোগান দেওয়া হতো, মুজিববাদের স্লোগান দেওয়া হতো। আসলে মুজিববাদ দর্শনের প্রতিষ্ঠা করার জন্যই কি বাংলাদেশে 1971 সালে আমার মহান মুক্তিযুদ্ধে আমার শহীদ যারা রক্ত দিয়েছে তারা কি মুজিববাদের জন্যই রক্ত দিয়েছিল? না, তারা বাংলার মানুষের স্বাধিকার, ভোটাধিকার, গণতন্ত্র, নাগরিক হিসাবে মর্যাদার জন্যই দিয়েছিল। গত 18 বছরে যেই প্রেক্ষাপট আপনারা জানেন, যে 18 বছরে যেই শাসন ছিল সেখানে ভোটারবিহীন নির্বাচন, গণতন্ত্রকে হত্যা, অন্যায়, অনাচার, অত্যাচার এবং নির্যাতন, নিপীড়ন, আয়নাগর, সর্বশেষ বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ফাঁসির কাছে যেতে হয়েছিল। আপনি জানেন এইখানে কোনো অধিকার ছিল না, সিন্ডিকেটের মাধ্যমে সব কিছু করা হতো। নাগরিকের কোনো অধিকার ছিল না, যারা ক্ষমতায় ছিল তারা শুধু পার্টি সর্বস্ব নেতা কর্মীদের উপরে নির্ভর করে এই দেশের মানুষের উপর তারা নির্যাতন করেছে। এমনকি আমার মনে হয় আপনারা সবাই স্বীকার করবেন, সম্মানিত শ্রোতা দর্শক বৃন্দ, যে বাংলাদেশে প্রায় 40 লাখ মানুষ সেইখানে মামলার আসামি হয়েছিল। 1 লক্ষ মামলা দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদকে জেলখানায়, বারবার জেলখানায় যেতে হয়েছে। জন্য আমি নিজেই এবং আমার অন্যান্য যারা নেতৃবৃন্দরা ছিলেন সবাই কারাগারে 1 বছর নয়, 2 বছর নয়, ঊর্ধ্ব সংখ্যা অনেকে 9 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত সেখানে কারাগারে ছিল। বিশেষ করে মানুষের মৌলিক অধিকার, ভাত কাপড়ের অধিকার, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দেশে কোনো উন্নয়ন সমৃদ্ধি কিছুই হয় নাই। এই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে বিশেষ করে আমার ছাত্র আন্দোলন, বিশেষ করে ছাত্র জনতা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা ছাত্র ছিল তারা তো শুধু কোটা
প্রতিষ্ঠা করার জন্য কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। আমাদের যারা শাসক ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি এমনভাবে কোটা বিরোধী আন্দোলনকে উনি সেখানে তামাশায় রূপান্তরিত করলেন, তাদেরটা যেন কোনো আন্দোলনেই নাই। শেষ পর্যন্ত বাংলার জনগণ, এই দেশের ছাত্র জনতাকে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, সমস্ত নেতৃত্ব আজকে রাজপথে নেমে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের সেই অতীতের ফ্যাসিজম, অতীতের সেই স্বৈরাচারী, অতীতের সেই বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের পতনটা ঘটিয়েছে। আমি আমাদের আরেকজন সম্মানিত আলোচক জনাব জাহিদুল করিম সাহেবের কাছে জানতে চাই, এই যে 36 দিনের যে আন্দোলন এবং বিশেষ করে আমরা জানি 5ই আগস্ট যে আন্দোলনের একটি প্রাথমিকভাবে পরিসমাপ্তি ঘটেছে, এর মাধ্যমে ফ্যাসিজমের পতন হয়েছে, এই যে স্বৈরাচারের পতন, এভাবেই তো আসলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় স্বৈরাচারের পতন হয়। আপনি এই পতনটা কিভাবে দেখছেন? আপনার মূল্যায়নটা যদি একটু আমাদেরকে দর্শক শ্রোতাদেরকে শোনাতেন। পৃথিবীর ইতিহাসে ফ্যাসিবাদের পতন অনিবার্য। ফ্যাসিবাদ বাংলাদেশে যেভাবে উত্থান হয়েছিল, পতন কিন্তু অনিবার্য ছিল। আমরা বারবার বলতাম যারা আমরা রাজপথে ছিলাম। আমি কিন্তু আবার আপনাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে ডিফার করি। আর জুলাই আগস্টের আন্দোলন তো ভয়াবহ আন্দোলন, তরুণদের বিপ্লব, তারুণ্যের বিপ্লব। কিন্তু দীর্ঘ 17 বছর কিন্তু আমরা রাজপথে আন্দোলনে ছিলাম। আন্দোলনে হাজার হাজার মানুষ, মৌলানা শাহজাহান সাহেবও দীর্ঘদিন কারাগারে ছিলেন। দীর্ঘ 17 বছর কিন্তু বাংলাদেশের মানুষ স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে 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 একটা পর্যায়ে এসছে। পর্যায়টা কি? আমাদের ওই মানে ফ্যাসিবাদের যারা তোষামতকারী সাংবাদিক, আপনারা দেখেছেন, একজন সাংবাদিকের প্রশ্নের কারণেই কিন্তু শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়ে গেছে। এই 17 বছর দীর্ঘ আন্দোলন এবং গত জুলাই আগস্টের আন্দোলন সব একাত্ম হয়ে গেছিল বাংলা। আমি 71-এর মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়েছিল, আমি 4.5 মাস জেলে ছিলাম। আমি দেখেছি মুক্তিযুদ্ধ তখনকার, আমি স্বাধীনতাও দেখছিলাম। 26শে মার্চে যেদিন স্বাধীনতা আমরা প্রাপ্তি হলাম, কিন্তু আমরা সেদিন কিন্তু মানুষকে দেখেছি, সবাই এসছে দেখলে আমরা দেখতেছি যে আমাদের সমস্ত জিনিসপত্র, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, যুদ্ধের পর 16ই ডিসেম্বর পর সমস্ত জিনিসপত্র ইন্ডিয়ান আর্মি নিয়ে চলে যাচ্ছে। এটা আমি আমার চোখে যেটা দেখা আর কি। উল্লাসও ছিল মানুষের মধ্যে যে আমি স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই মহাবিপ্লব, 5ই আগস্টের মহাবিপ্লবে কিন্তু আমি দেখেছি যে সব ঘর থেকে সবাই, বিল্ডিং থেকে সবাই, ছেলে মেয়ে বাচ্চা সবাই ঘর থেকে খোলা রেখে চলে এসছে। এটাই হচ্ছে মহাবিপ্লব। এটা হচ্ছে ফ্যাসিবাদের যে পতন। এই পতন কিন্তু মানুষ অনিবার্য, সবাই, ছেলে মেয়ে, তরুণ তরুণী, যেসব যারা কিন্তু ক্ষমতাসীন দলের রাজনীতি সমর্থনও করতো, যারা যারা তাদের মধ্যেও কিন্তু একটা প্রতিবাদের রেশ এসেছিল। তারাও কিন্তু অনেকেই প্রতিবাদ করেছিলেন, আমি নিজের চোখে দেখা এগুলা। তারা তাদের যে অপকর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলেন। তো এই সমস্ত ঘটনাগুলাই 17 বছর এবং গত 2 মাসের জুলাই আগস্টের ঘটনার মধ্য দিয়ে কিন্তু মহাবিপ্লব ঘটছে। এই মহাবিপ্লব ফ্যাসিবাদের পতনেতে, এবং শুধু ফ্যাসিবাদের পতনে নাই, পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড যে পলায়িত হয়েছে দলীয় প্রধান, একজন দলীয় প্রধান যিনি 2 দিন আগেও বলছেন পলায়ন করেন, আর তিনি পলায়ন, এবং উনি যদি পালিয়ে নিয়ে যেত তাহলে কি অবস্থা, কি আপনার দৃষ্টান্ত স্থাপন হতো, সেটা পৃথিবীর মানুষ আল্লাহ সবাইকে ক্ষমা করুন। 5ই আগস্ট মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত যে উল্লাস, তাদের এই 16-17 বছরের কষ্ট থেকে মুক্তি পাওয়া, আমি দেখেছি যেটা আপনি বলছিলেন যে একেবারে 3 প্রজন্মের মানুষই আসলে রাস্তায় বেরিয়ে এসেছে। এটা একেবারে নজিরবিহীন একটি দৃষ্টান্ত ছিল। যে আপনার কাছে আবার আসবো, যে জনাব ইমন সৈয়দ, আপনার কাছে জানতে চাই যে আপনাদের বা আমাদের ছাত্রদের একটা স্লোগান ছিল যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এবং প্রথমে তো ছিল আসলে কোটা বিরোধী বা এটাকে সংস্কার আন্দোলন ছিল, তারপর এটা এক দফা রূপান্তরিত হলো। তো এই যে কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা যেটা চেয়েছিল, আসলে যদি সেটা সেই মুহূর্তে
দেয়া হতো, তাহলে কি আসলে এই এক দফা আন্দোলন বা এই পতন আপনার কাছে কি মনে হয় যে এরকম হতো, নাকি সিকোয়েন্সটা এভাবেই যাচ্ছিল ধীরে ধীরে যে আসলে পতনের দিকেই যাচ্ছিল? প্রথম কথা হচ্ছে আসলে এই যে যদিও বা এটা একটা কোটা সংস্কারের আন্দোলন ছিল, কিন্তু এর যে মর্মমূল অনেক গভীরে প্রতীত ছিল আর কি। আপনি দেখেছেন আমরা হচ্ছে জুনের শেষের দিকে আন্দোলন শুরু করেছি, পরবর্তীতে হচ্ছে 2024-এর জুলাইয়ের শুরু থেকে পুরোদমে আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা কিংবা যে তার যে তৎকালীন ক্ষমতাসীন সরকার যেভাবে আমাদের আন্দোলনকে সে হচ্ছে অ্যাড্রেস করতে চাইছিল, ওই অ্যাড্রেসের মধ্যে দিয়ে কোনোভাবে মনে হয় নাই উনি ওনার জায়গা থেকে কোনোভাবে এটাকে কোটা সংস্কার করে আমাদের সাথে কোনোভাবে কি করতে চান, মানে এটা কোনো একটা সুদৃষ্টি দেখাতে চান। একটা পর্যায়ে তো তিনি বা দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আহ্বান করা হয়েছিল, তারপরও কেন আপনারা দেখুন আপনাদের কাছে মনে হয়েছে যে এক ধরনের একটা প্রহসন হতে পারে এরকম? 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন কর্মীদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করার পরে নাগরিক হিসেবে আমাদেরকে চূড়ান্তভাবে অপমান করে ফেলেছে। ফলত এই অপমানবোধ নিয়ে তার সাথে সমঝোতা করে তার অধীনে আমরা শাসিত হব, পরিচালিত হব, সেই ধরনের অমর্যাদা নিয়ে, সেই ধরনের অপমান নিয়ে আমরা নাগরিক হিসেবে এই দেশে বসবাস করতে পারতাম না। ফলত আমরা 14 জুলাই যেদিন সে এইভাবে আমাদেরকে অপমান করে ফেলেছে, সেই দিন থেকে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কঠোর অবস্থান নিয়ে ফেলেছি, না এই অপমান নিয়ে আমরা এই দেশে আর তার অধীনে থাকবো না। পরবর্তীতে দেখেছি না 16ই জুলাই সারা বাংলাদেশে, কেবলমাত্র চট্টগ্রাম ব্যতীত, চট্টগ্রামে আমরা একদম ছাত্রলীগকে প্রথম প্রকাশ্যে প্রতিরোধ করতে পেরেছিলাম এবং এটা আমরা ডিক্লেয়ার করেছিলাম সারা বাংলাদেশে প্রথম। কিন্তু চট্টগ্রামে ওই দিন কিন্তু আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারীদের উপর কি ভয়াবহ হামলা করেছে, কুমিল্লায়, রংপুরে বিভিন্ন জায়গায় হামলা করেছে। এবং ওই দিন 16ই জুলাই কিন্তু আমাদের চট্টগ্রাম থেকে শহীদ হয়েছিল যে শহীদ ওয়াসিম, ফারুক, শান্ত, আবার ওইদিকে আবু সাইদরা। ফলত এরপরে এই যে শহীদ হওয়ার পরে আর কখনো এখানে কোটা সংস্কার করলেই কিংবা তারা অনেকবার ডেকেছে, ওবায়দুল কাদের ডেকেছেন, শেখ হাসিনার তরফ থেকে ডেকেছেন, সেটা আর সুযোগ ছিল না আর কি। এতগুলো শহীদ হওয়ার পর আর কোনোভাবে কোটা সংস্কার সে যদি মেনেও নিত, আমাদের সমস্ত দফা দাবি মেনেও নিত সংস্কার ইস্যুতে, আমরা কখনো আর তার অধীনে আমরা কখনো বাংলাদেশে পরিচালিত হতে আমরা কখনো মেনে নিতাম না আর কি। ফলত এটা স্বভাবতই যে আমরা আসলে 14-15 জুলাই থেকে নির্ধারিত হয়ে গেছে যে শেখ হাসিনার অধীনে আমরা আসলে কোটা সংস্কার মেনে নিয়ে এই আন্দোলন থেকে পিছু পা হটব না। জনাব শাহজাহান চৌধুরী সাহেবের কাছে একটু জানতে চাই যে জুলাই বিপ্লব হলো, আলহামদুলিল্লাহ আমরা এক ফেসিবাদের কবল থেকে মুক্তি পেলাম, একটি বছর পার হলো। মাঝে মাঝে আমরা রাজনৈতিক দলগুলোর মাঝে দেখি কিছুটা টানাপোড়েন, কিছুটা অনৈক্য। তো আপনি একজন বিদগ্ধ রাজনীতিবিদ হিসাবে এই রাজনৈতিক দলগুলোর কি করণীয় মনে করেন জুলাই আগস্ট এই বিপ্লবোত্তর এই সময়, যেখানে আমরা মুখিয়ে আছি একটা ভালো একটি নির্বাচন? তবে হ্যাঁ, এর আগে অবশ্যই রাষ্ট্রের মৌলিক জায়গাগুলো সংস্কার করতে হবে, অনেক কথা এখানে আছে। কেউ তাড়াহুড়া চায়, কেউ হয়তো একটু বেশি বিলম্ব চায়, কিন্তু মিনিমাম কতটুকু না হলেই নয়। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন? আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হতাশ হওয়ার কিছুই নেই। বিপ্লব হবে, এই বিপ্লবের পরে মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, এটা স্বাভাবিক, ইতিহাস এইভাবেই পড়ে। 36শে জুলাই 5ই অগাস্টের বিপ্লবের পর আপনি একটু চিন্তা করে দেখেন, এই বিপ্লব যদি অন্য কেউ করত তাহলে একটা এখানে রক্ত প্লাবন বয়ে যেত। যেই উক্তিটা ওবায়দুল কাদের করেছেন, যেই উক্তিটা আওয়ামী লীগের নেতা তুফাইল আহমদ করেছে, যদি এই সরকারের পতন হয় 2 লক্ষ মানুষ মারা যাবে। তা আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন না। 36শে জুলাইয়ের পর আজকে একটা বছর গেল, এই বিপ্লবের পর কোনো একটা লোকের গায়ের উপরে যারা শাসন করেছে, যারা শোষণ করেছে, যারা নির্যাতন করেছে, যারা পালিয়ে গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন আওয়ামী লীগের নেতা, উনি না পার্লামেন্টে দাঁড়ায় বলল আমি শেখের বেটি, পালাবো না। তো আজকে যদি আমি প্রশ্ন করি আপনি কেন পালিয়েছেন, তাহলে তো আপনি শেখের বেটি না। তো আপনি আজকে এখন হতাশ হওয়ার কিছুই নেই। আমি কোরআনে মজিদের এই আয়াতের মধ্যে দর্শক, শ্রোতা এবং যারাই শুনছেন, কাছের যারা আছেন, আমি বলবো 36শে জুলাইয়ের এই বিপ্লব ইতিহাসের অনন্যতম একটি বিপ্লব। এটা 100 বছরের ইতিহাস নয়, 1000 বছরের শ্রেষ্ঠ বিপ্লব
পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এর মতো শান্তিপূর্ণ বিপ্লবের পর আর হতে পারে না। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। নির্বাচন সবাই চায়, দূরে কেন হবে? আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টে যারা আছেন ওরা তো অলরেডি রুট ম্যাপ দিয়ে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের মধ্যে কোনো মতপার্থক্য দেখছি না। সবাই বলছে আমরা গণতন্ত্র চাই, সবাই বলছে আমরা স্বৈরাচার ফ্যাসিস্টদের বিচার চাই, সবাই বলছে আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। যেমন আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেব ঘোষণা করেছেন যে চাঁদা আমরা নেব না, আর চাঁদাবাজদেরকে আমরা সহ্য করব না, দুর্নীতি আমরাও করব না, আর দুর্নীতি কেউ কেউ করতেও দেব না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা সক্রিয় ঐক্যবদ্ধ হব। সমস্ত রাজনৈতিক দল তো একই। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের মধ্যে আমি একটা ঐক্যের সুর দেখি, এখানে কোনো বিভেদ দেখি না। নির্বাচন যখনই ঘোষণা হবে সবাই নির্বাচনে গ্রহণ করবে। হ্যাঁ, এই যে একটা বিশাল সংস্কার কমিশনের মাধ্যমে রাষ্ট্রীয় যন্ত্রের সংস্কার, যেমন আমাদের এনসিপির নাহিদ সাহেব বলেছেন রাষ্ট্রের ফিটনেস নাই, গাড়ির যেমন ফিটনেস নাই রাষ্ট্রেরও ফিটনেসের কোনো সার্টিফিকেট নাই। আমার মনে হয় এইটাই তো আজকে সমস্ত রাজনৈতিক দল আমরা বলতে, এটাই বাস্তব চিত্র, এটাই বাস্তব চিত্র। এই ফিটনেসের জন্য সংস্কার কমিশন, সেইখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে বিএনপি, এনসিপি, আরও অন্যান্য রাজনৈতিক, হেফাজত ইসলাম, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সবাই এক টেবিলে বসে জাতি আজকে কি বলছে, আজকে এতদিন পর 54 বছরের পর সমস্ত রাজনৈতিক দলকে আমরা একটা গোল টেবিল বৈঠকে দেখতে পাচ্ছি। এটা হলো আমার রিক্সাওয়ালার কথা, এটা হলো আমার দিনমজুর মানুষের কথা, এটা হলো আমার শ্রমিকের কথা, এটা হলো আমার চায়ের দোকানদারদের কথা, এটা হলো চায়ের দোকানদারের যারা চাকরি করে তাদের কথা। হ্যাঁ, মতপার্থক্যের ব্যাপারে যা বক্তব্য হচ্ছে এগুলো সব শিক্ষিত লোকের কাছে। কতগুলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং ভূমিদস্যু যারা আছে, এটা একটা অপপ্রচারের মাধ্যমে, একটা কৌশলের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার জন্যই এই অপপ্রচারগুলো চালানো হচ্ছে। আমার দেশ আজকে যে ভূমিকা নিচ্ছে, দৈনিক সংগ্রাম আজকে যে ভূমিকা নিচ্ছে, জাতিকে তো আমি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি। আমি সামান্য একজন জনগণের খাদেম হিসাবে আজকে প্রায় দীর্ঘ 43 বছর ধরে কাজ করতেছি। এই রকম সুন্দর পরিবেশ গত 54 বছরে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির আকাশে আমার সাথে আলোচকবৃন্দ একমত হবেন, দর্শক শ্রোতা কাছের দূরের যারা রয়েছেন তারা সবাই একমত হবেন। গত 36শে জুলাইয়ের পর বাংলাদেশে যেই পরিবর্তন, বাংলাদেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন, মানুষ আগের পুরাতন সেই রাজনীতি আর চায় না। নতুন একটি বাংলাদেশের জন্য রাজনৈতিক দল যে ঐক্যমত পোষণ করেছেন, এটাই হতে জাতির জন্য বিশাল আশার কথা। এজন্য হতাশ খাওয়ার কিছুই নেই। লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। জনাব জাহিদুল করিম সাহেবের কাছে জানতে চাই, আমাদের মহতারামের কথায় ফুটে উঠেছে, তারপর আপনার কাছ থেকে, যেহেতু আপনি একজন সাংবাদিক, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে গণতন্ত্র, যে বাংলাদেশ আমরা দীর্ঘ সময় ধরে আমরা প্রত্যাশা করছি, আমরা অভাব আমরা লক্ষ্য করেছিলাম, সেই গণতন্ত্র, সেই বাংলাদেশ পেতে আমরা কতটুকু এগিয়েছি বলে আপনি মনে করেন? একটা মহাবিপ্লবের বলে কিন্তু ধ্বংসযজ্ঞ হয়। এটা যে পৃথিবীর ইতিহাসের বিপ্লব দেখলেই প্রতি বিপ্লব সংগঠিত হয়, ধ্বংসযজ্ঞ হয়। কিন্তু আমাদের দেশে একটা জিনিস, কিন্তু 3 দিন কিন্তু সরকার ছিল, সরকারবিহীন দেশ ছিল, কিন্তু শান্ত অবস্থা। এখন আপনার কিছুটা পরিবেশ তো কিছু অশান্ত হয়, মাঝে মাঝে এটা হয় বিভিন্ন কারণে। আপনারা জানেন 17 বছর আমি নির্যাতিত ছিলাম। 17 বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। 17 বছর আমার দোকানপাট সব কিছু লুট হয়ে গেছে, আমার বাসা বাড়ি লুট হয়ে গেছে, আমার বাবা মা নিহত হয়েছে, আমার বাবা মাকে আমি দেখতে পারিনি। তা আমার তো ক্ষোভ কিছুই থাকবে, ক্ষোভের কিছু বই প্রকাশ হয়। তবে এই ধরনের ক্ষোভের বই প্রকাশ যেভাবে আগে হতো এখন হয় না। কিন্তু আপনি লগি বইটা কিন্তু এখন নাই, এটা খেয়াল করতে হবে। লগি বইটার দিকে মৃত্যু, যে গণতান্ত্রিক শাসন আমল এখন কিন্তু নাই। আপনি মবের কথা এখন মাঝে মাঝে বলা হয়, মানুষ তো এখনো অনেক সহনশীল আমি মনে করি। মানুষ এখন অবশ্যই সহনশীল। আপনি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ঘর থেকে কিভাবে বের করে দেওয়া হয়েছে, এগুলো মব সৃষ্টির মাধ্যমে করেছিল, কিন্তু তারা পরিকল্পিতভাবে। এখন তো মানুষ হঠাৎ করে তার বিক্ষুব্ধ মনোভাবকে তারা প্রতিফলিত হয় সেখান থেকে, কিন্তু মানুষ কিন্তু তার সাথে তারই প্রতিবাদ করে। আপনারা দেখবেন যে মিরপুরের ঘটনায় একটা বিষয়, এই ঘটনাকে আমরা কোনোভাবেই আপনার সমর্থন করতে পারি না, একটা নির্মম হত্যাকাণ্ড। আপনি দেখেন সবাই কিন্তু এটার বিরুদ্ধে ফাইট করেছে ঐক্যমতভাবে, এবং বিদেশ থেকে দেখুন তারেক রহমান সাহেব সাথে সাথে প্রতিবাদ করেছে এবং কোনো রকম সবাই শাস্তিমূলক ব্যবস্থা নিতেন। আমাদের ও এনসিপি থেকে বলেন, সবাই বলেন, কিন্তু একই। আর আগে কি ছিল, মৃত্যুর পরে উল্লাস ছিল, তাদের পক্ষে কথা বলতো অনেকেই। এটাই হচ্ছে ইতিহাস, এবং এই ইতিহাস থেকে আমরা এখন মুক্ত, আমরা এগিয়ে যাব। তবে আমি মনে করি সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। তবে একটা জিনিস, বাংলাদেশে কিন্তু আমলাতন্ত্র কিন্তু বিভীষণ সবচাইতে। আমলাতন্ত্রের সংস্কার জরুরি এবং পুলিশের সংস্কার কিন্তু জরুরি আমি মনে করি। আমাদের মানুষের চাহিদা কিন্তু বেশি না বাংলাদেশের। এই বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা শাসন। আমার এই সোনার বাংলার মতো কোনো দেশ নাই, যেখানে যা কিছু ফলাবেন তাই ফলছে। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার সবাই সোনার বাংলা আমি ভালোবাসি। এই কথা সবাইকে বলতে বাধ্য। ধন্যবাদ। আসলে একটা অপার সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। অবশ্যই 18 কোটি মানুষের 36 কোটি হাত। এই মানুষগুলোকে যদি সত্যিকার অর্থে যদি মানে জনশক্তিতে এবং যদি যোগ্য গড়ে তুলতে পারতাম, এবং সত্যিকার অর্থে যদি দুর্নীতিমুক্ত, আমরা যদি সন্ত্রাস করতে পারতাম, নিঃসন্দেহে আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি এই কয়েক মাস আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন যেহেতু একটু ভালো অবস্থানে আছে সব জায়গায়, এই কয়েক মাসেই কিন্তু এর পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা যদি আরও বেশি যোগ্য সৎ দক্ষ মানুষের হাতে যদি বাংলাদেশ যদি শাসন সুযোগ পায়, আমার মনে হয় বাংলাদেশ ইনশাআল্লাহ খুব অতি দ্রুতই তার এগিয়ে যাবে। আমার ধন্যবাদ আপনাকে। আমরা জনাব ইমন সৈয়দের কাছে জানতে চাই যে আমরা 71 সনেও বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ দেখেছে, কিন্তু সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার এই ইতিহাস বোধহয় বাংলার মানুষ খুব বেশি দেখেনি। কিন্তু 24-এর এই বিপ্লবে আমাদের সেই ফ্যাসিস্টদের দ্বারা কিন্তু লাশ পোড়ানোর সেই দৃশ্য কিন্তু মানুষ দেখেছে। পাশাপাশি স্বৈরাচারের পতন হয়েছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে। এখন এই গভর্নমেন্টের কাছে আমাদের যেই প্রত্যাশা ছিল, জুলাই আগস্টের এই যোদ্ধাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা মানে কতটুকু পূরণ হয়েছে, পূরণ হতে বাধা কোথায়? অথবা মাঝে মাঝেই আমরা শুনি যে আবার ফ্যাসিজমের একটু আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, কিন্তু যেই ছাত্র জনতা তাদের নিজেদের জীবনের রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছে, তারা কি আবার সেই ফ্যাসিজম উঠতে চায়? এটা কি তারা মেনে নেবে? প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার দুজন ব্যক্তির যে আলাপ করেছেন ওনাদের সাথে একটু যুক্ত করতে চাই, কিংবা কোনো কোনো জায়গায় সম্মানের সহিত দ্বিমত করতে চাই। কৌশি ভাই বলেছেন যে আসলে তখনকার সময়ে ওই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের বারবার বলতেছিল যে আওয়ামী লীগ চলে গেলে, শেখ হাসিনা চলে গেলে এখানে লাশের বন্যা বয়ে যাবে। কিন্তু কি হয়েছে আপনারা দেখেছেন। আমাদের আসলে আমরাও মনে করছি হ্যাঁ ওবায়দুল কাদের কিংবা শেখ হাসিনার মতো লাখ লাখ মানুষ প্রাণ হারাবে, এটা মনে না করলেও অন্ততপক্ষে এই যে দীর্ঘ 15 বছর ধরে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নানানভাবে নির্যাতন অপমানের শিকার হচ্ছে, ওই জায়গা থেকে মানুষ কিছুটা বিক্ষুব্ধ হয়ে তাদের উপর কিছুটা হামলা কিংবা বিভিন্ন ধরনের তাদের যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ প্রকাশ করবে বলে মনে করেছিলাম। কিন্তু দেখা গেছে যে আপনি দেখেছেন যে না, শেখ হাসিনা পলায়নের পরে এখানে মানুষ কিভাবে কমন ঐক্যের পাটাতনের জায়গা থেকে এসে কিভাবে দেশকে রক্ষা করা যায় সেই ব্যাপারে সবাই একটা ঐক্যবদ্ধ অবস্থানে ছিল। আপনারা দেখেছেন এই যে মন্দির রক্ষা কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষার ব্যাপারে সাধারণ মানুষজন, এখানকার মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে এগিয়ে আসছে, দুর্দান্ত একটা ব্যাপার। ফলত এই জায়গায় আমি বলবো যে গত 15 বছর ধরে আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে
বাংলাদেশ যতটা নিরাপদ ছিল তার চেয়ে অধিক বেশি নিরাপদ ছিল ওই যে সরকারবিহীন গত এই যে 3 দিনে। ফলত এটা মানে এটা অত্যন্ত দুর্দান্ত একটা ব্যাপার। এটা বিরল নজির, ইতিহাসে বিরল নজির। হ্যাঁ, সরকারবিহীন একটা 3 দিন আমরা থাকছি, কিন্তু এটা কত নিরাপদ ছিল এবং সাধারণ জনগণ এই দেশকে টিকে রেখেছিল আর কি। ফলত আমরা এটা এই জায়গা থেকে একটা আশার জায়গা দেখতে পারি যে বাংলাদেশের যে কোনো সংকট মুহূর্তে মানে যাই হোক না কেন এই দেশের সাধারণ জনগণ এই দেশকে যে কোনোভাবে তার নিজের সর্বোচ্চটুকু দিয়ে আগলে রাখবে, কোনোভাবেই দেশের ক্ষতি হোক সাধারণ জনতার চাই। দ্বিতীয় একটা কথা, আমার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি একদম আমার সম্মানের সহিত একটা ব্যাপারে দ্বিমত করতে চাই যে হ্যাঁ, জুলাই অভ্যুত্থান পরবর্তী আমাদের কিছু ব্যাপারে কমন একটা ঐক্যের ব্যাপারে আছে, আবার একই সাথে হচ্ছে আমার ভাই বলেছেন কি যে এই মুহূর্তে নির্বাচন দিলে সবাই হয়তো মানে একটা তাৎক্ষণিক ঐক্যমত্য পোষণ করে ফেলতে পারে আর কি। কিন্তু আমাদের জায়গা থেকে এবং ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন হচ্ছে, দেখুন জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এখানকার ছাত্র জনতার, এই দেশের সাধারণ মানুষের মধ্যে একটা নতুন আশা তৈরি হয়েছে, নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যদি আমরা করতে চাই, তাহলে নতুন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। দেখুন আমাদের নানান রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, ধর্মীয় ভিন্নতা থাকতে পারে, আকীদাগত ভিন্নতা থাকতে পারে, জাতিগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য, ধর্মীয় ভিন্নতা, জাতিগত ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক পরস্পরের দরদবান হিসেবে বিবেচিত হবে। ফলে এই ধরনের একটা রাষ্ট্র যদি আমরা নির্মাণ করতে চাই, প্রাথমিকভাবে এই যে নির্বাচন যাওয়ার আগে আমরা কিছু কমন কিছু শর্ত দিয়েছি। এটা সাধারণ জনগণের চাওয়া। আমরা বলতেছি কি এখানে যে এত বড় একটা গণহত্যার সাথে যুক্ত আওয়ামী লীগ এবং বিগত 15 বছর ধরে বিভিন্ন গুম খুন নির্যাতনের সাথে যুক্ত আওয়ামী লীগকে বিচার আওতায় নিয়ে আসতে হবে, দলীয়ভাবে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে আবার তাদেরকে গণক্ষমার আওতায় নিয়ে আসতে হবে। তার পরবর্তীতে এখানে যে মৌলিক সংস্কারের যে ব্যাপারগুলো, যেগুলো একেবারে না হলেই না, এমন না যে আমি একেবারে একদিনেই একদম সব কিছু স্বাচ্ছ করে ফেলতে পারবো, সব কিছু আদায় করে ফেলতে পারবো, তা না। কিন্তু মৌলিক যে সংস্কার, সেগুলোর ব্যাপারে যদি কমন একটা ঐক্যের জায়গায় না আসা যায়, এটা যদি নিশ্চিত না করে আমরা যদি একটা নির্বাচন দিয়ে ফেলে, তাহলে মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে স্বপ্নের জায়গা, সেগুলো আসলে আদৌ বাস্তবায়ন হবে কিনা সে জায়গায় আমাদের শঙ্কা আছে আর কি। এবং একই সাথে এগুলো নিশ্চিত না করে যদি সরাসরি নির্বাচনের আয়োজন করে ফেলে, সেটা আমি মনে করি মানুষের মানে এই জাতির সাথে একটা গাদ্দারি কিংবা বেইমানির মতো আর কি। ফলত এই বিশেষ বিষয়গুলো বিবেচনা করে এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারগুলো বিচার, মৌলিক সংস্কারের ব্যাপারগুলো সুনিশ্চিত না করে এই মুহূর্তে যদি নির্বাচনের ডাক দিয়ে ফেলে, আসলে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি ওই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে শঙ্কা আছে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের এখন 4 কোটি তরুণ ভোটার কিন্তু নির্বাচনের জন্য উন্মুখ ভোট দিতে। আমি কিন্তু বারবার বলছি প্রয়োজনীয় সংস্কার হচ্ছেন, সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া, সংস্কার অবশ্যই প্রয়োজন। সেই জন্য সংস্কার আপনি দীর্ঘায়িত করবেন না। আমলাতন্ত্র এবং ফেসিবাদ এবং আন্তর্জাতিক চক্রান্ত, এবং আপনি পার্শ্ববর্তীদের জানেন সবাই কিন্তু একটা, আপনি সিম্পলি রিসেন্টলি একটা গোপালগঞ্জের যে ঘটনাটা এনসিপির উপর হামলা, এটা নিয়ে আমাকে মাথায় চিন্তা করতে হবে। একটা রাজনৈতিক সরকার যখন প্রতিষ্ঠিত না হবে, কিন্তু আপনার গণতান্ত্রিক আবার বিশ্বের আপনি সমর্থন পাওয়াটা আপনার জন্য ইয়ে হবে। সেই জন্য আমি চাই সংস্কার হোক, নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাক, কারণ মানুষ কিন্তু একটা সময় নির্বাচনের দিকে ধাবিত হবে। আমরা চাই যে সংস্কার হোক, নির্বাচন হোক, আগামী যেই তরুণ যেই ভোটাররা আজকে যেই তরুণ প্রজন্মই শেখ হাসিনাকে পতনকে অবশ্যম্ভাবী করছিল, যে যারা, যেমন আমি 2008 সালে বিবিসির সংবাদদাতা ছিলাম, আমি ভোট দিতে পারিনি। আপনারা তো বুঝতে হবে, আমি 18/8/16 তা আজকে আমার সমস্ত নির্বাচনী প্রক্রিয়া আজকে সমস্ত জনপ্রতিনিধিদের সমর্থ কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সেজন্য আমাকে এগিয়ে যেতে হবে, প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে, আমি যে বসে থাকার সময় নেই, আমাকে এগিয়ে প্রক্রিয়ার সংঘাতকারও চালাতে হবে, নির্বাচনী প্রক্রিয়াকে চালাতে হবে, আমার জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে, আমার ভোটাধিকার ফিরিয়ে দেবে, আমার মানবাধিকার ফিরিয়ে দেবে। আমার সমস্ত অধিকার যদি আমি ফিরিয়ে না দিই, তার মানুষ কিন্তু আবার ধন্যবাদ। আমি কসিবাইয়ের সাথে একটু একমত পোষণ করে বলতে চাই যে দেখুন, আপনার ঘর যদি আপনি ঘরে যদি টিন মারতে চান, আগে আপনার খুঁটি নির্মাণ করতে হবে। আমরা অনেক আলোচনা করেছি জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে। আমি আপনার কাছে জনাব শাহজাহান চৌধুরী সাহেবের কাছে একটু খুবই সংক্ষেপে জানতে চাই যে প্রায় 2000 আমাদের
ছাত্র, শিক্ষক, আবাল বৃদ্ধা বনিতা, ছোট্ট বাচ্চারাও শহীদ হয়েছেন এই আন্দোলনে। প্রায় ৩০,০০০-এর কাছাকাছি মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আপনি তাদের জন্য যদি একটু কিছু বলতেন। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধা ভরে ৩৬শে জুলাই এই আন্দোলনে আমাদের প্রায় ২,০০০-এর মতো আমার ছাত্র, যুবক, দামাল ছেলেরা রাজপথে পুলিশের গুলিতে, সন্ত্রাসীর গুলিতে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সশস্ত্র ক্যাডারদের হাতে যারা নিহত হয়েছে, আমি আসলে অত্যন্ত বেদনা বেদুর হৃদয়ে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই ভাইয়ের রক্তের বদৌলতে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা আল্লাহ তাআলা যেন তাদের রক্তকে কবুল করেন, তাদেরকে যেন শহীদ হিসাবে আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। আমিন। আর আমি শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করছি ৩০,০০০ আমার এই দেশের নাগরিক, দামাল, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক জনতা, তারা পুণ্ডুক্ত বরণ করেছেন, আহত হয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কারো চোখ নেই। এগুলো দেখলে আসলে আমরা সহ্য করতে পারি না। আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছেন, তারা অবশ্যই পদক্ষেপ নিচ্ছেন, তাদেরকে আমরা প্রশংসা জানাই, তাদেরকে অবশ্যই তাদের কাজের জন্যে তারা প্রশংসিত। কিন্তু এই ৩০,০০০ আর ২,০০০ ছাত্র, এদের পরিবারের গ্যারান্টি আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রে চট্টগ্রাম অঞ্চলে আল্লাহর কাছে দোয়া করছি আহত এবং অসুস্থ, পঙ্গুত্ব বরণকারী যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সবরে জমিল দান করেন এবং তারা যাতে করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা যেন আমরা করতে পারি, বিশেষ করে ইন্টারিয়াম গভর্নমেন্ট। সর্বশেষ ১২৪ জন শিশু যারা নিজের মায়ের কোলে থাকা অবস্থায়ও সেই চার্জ লাইটের হেলিকপ্টারের গুলির মাধ্যমে বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসে এই রকম সার্চ লাইটে হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুদেরকে হত্যার নজির নেই। হ্যাঁ, গাজাতে, প্যালেস্টাইনে হচ্ছে, সেখানে সমর যুদ্ধ, কিন্তু ঘরের ভিতর গুলিবিদ্ধ হয়েছে ১২৪ জন। আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের ৩৬শে জুলাইয়ের এই আন্দোলনে এবং বিগত দিনেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজনৈতিক নেতা কর্মীরা যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন শহীদ হিসাবে কবুল করেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমি একই প্রশ্ন জনাব জাহিদুল করিম রাখতে চাই যে আসলে এত হাজার হাজার মানুষ আহত হলেন, অনেকে হাত হারালেন, পা হারালেন, চোখ তো অজস্র মানুষ চোখ হারিয়েছেন, ২,০০০-এর অধিক মানুষ শহীদ হলেন। এদের জন্য সরকার তো তার পক্ষ থেকে একটা করণীয় আছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও বা আমাদের যারা আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে ভালো তাদেরও ব্যক্তিগতভাবে অনেক কিছু করণীয় থাকে। দুই দিকের করণীয় আপনি কি মনে করেন, কি করতে পারেন? এই বিপ্লব এবং মহাবিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং গত ১৭ বছর ফেসিবাদের কবলে যারা নিহত, গুম এবং নির্যাতিত হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা, কারণ তাদের কারণেই আজকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা জানেন প্রায় অর্ধশতাধিক শতাধিক সম্মুখ যোদ্ধা যারা জুলাই যোদ্ধাদেরকে আমরা সম্মাননা দিয়েছি, সম্বর্ধনা দিয়েছি। আমরা তাদের যারা নিহত তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছি এবং আমি মনে করি সারা দেশের, বাংলাদেশের মানুষ তো আবেগপ্রবণ এবং বাংলাদেশের মানুষ যে যেখানে পারছে সবাই কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। রাজনৈতিক জামায়াত ইসলামী বলেন, বিএনপি বলেন, এনসিপি, সবাই কিন্তু সহযোগিতা করছে। একমাত্র ফ্যাসিবাদের সাথে যারা সহযোগী, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং তাদের পেটুয়া বাহিনী, তারা কিন্তু এবার এখন নির্লিপ্ত। তাদের কিন্তু বহু বুদ্ধিজীবী ছিল, তারাও কিন্তু নির্লিপ্ত। যাই হোক, আমি সবার প্রতি আমার সমবেদনা যারা আজকে, আর আমি মনে করি সরকার যেভাবে চেষ্টা করছে, আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশ সাথেই উঠতে পারেন, তারপরেও মধ্য দিয়ে যেভাবে সরকার সহযোগিতা করছে, বর্তমান সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, এবং আমি জানি বিএনপির যারা নেতৃত্বে আছেন তারেক রহমান নিজেই সবার কাছে পাঠিয়ে দিচ্ছেন, জামাত ইসলামীর পক্ষ থেকে করা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে করছে, সবাই
সবার যার যার অঙ্গন থেকে যার যার সরকার অবস্থা থেকে। নিজের পক্ষ থেকে করছে, এটা আমাদের জন্য, কারণ আমি জানি ওয়াসিম আকরাম, শান্ত, আপনার মুগ্ধ সবার জন্য করা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের জনগণের। আমরা দেখেছি 71 সালেও দেখছি, 71 সালে পরে মুক্তিযোদ্ধারা এখনও যেভাবে তারা সাপোর্ট পাচ্ছেন, এখনও মানে ভবিষ্যতে জনগণ এদেরকে, এই বিপ্লবীদেরকে সবসময় সমর্থন দেবে, সহায়তা দেবে, সরকারও দেবে, যে সরকারই আসুক। আমি জানি প্রতিবাদ যাতে দেশে আর কায়েম না হতে, সেজন্য আপনাদেরকে সবাইকে এখন থেকে আবার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত আছে, থাকবে, একইভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নেতৃবৃন্দ, এবং আমরা ইসলামীর আমিরি জামাত তো প্রত্যেকটা প্রায় 712 জনের ফ্যামিলিতে গিয়েছে, এবং প্রতি ফ্যামিলিতে 4 লক্ষ টাকা করে দিয়ে আমরা চট্টগ্রাম মহানগরীতে প্রত্যেকটা শহীদ পরিবারকে 4 লক্ষ টাকা দিয়েছি, ঘর তৈরি করার দায়িত্ব দিয়েছি, আহত যারা আছে তাদের চিকিৎসার দায়ভার আমরা দৃষ্টান্ত নিয়েছি। স্থাপন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের অবশ্যই, সাধারণ প্রত্যেকটা মানুষগুলো। এটা আসলে আলহামদুলিল্লাহ, এটা বলা যায় যে আল্লাহর অপর একটি বড় নেয়ামত। আমাদের দেশের মানুষ এই সমস্ত সময়ে একেবারে সবসময় এগিয়ে এসেছে, বিশেষ করে এই পিরিয়ডটা আমরা দেখলাম। যে জনাব ইমন সৈয়দ, 1971 সালে 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী ঘুমন্ত নারী, শিশু, বৃদ্ধদের উপর কি বেবিচারে, নির্বিচারে এখানে হত্যাযজ্ঞ চালিয়েছিল। অনেকটা রাতের গভীর রাতে তারা বিভিন্ন ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। অনেকটা সেরকম কায়দায় কিন্তু কি দেখা গেছে এই যে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ তার সশস্ত্র ক্যাডাররা এই ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমনকি পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো যেভাবে রাতের আঁধারে গভীর রাতে ঘুমন্ত নর নারী শিশুদের উপর আগুন ধরিয়ে দিয়েছিল, সেভাবে অনেকটা একই রকম কায়দায় এখানে হচ্ছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন আন্দোলন কর্মীদের উপর তারা লাশ গুম করেছে। ইভেন লাশ গুম করার পরে অনেকটা দেখা যাচ্ছে লাশে আগুন ধরিয়ে দিয়েছে, অনেক শিশু রিয়াগবকে তারা হত্যা করেছে, আপনারা দেখেছে। তো এত এত আত্মত্যাগ, এত এত সংগ্রামের পরে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, সে বাংলাদেশে আমাদের সামনে যে সম্ভাবনা হাজির হয়েছে, সেই সম্ভাবনাকে যথাযথ বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল যারা আছে তাদেরকে একটা কমন ঐক্যমত্যে পৌঁছা প্রয়োজন। যদি সেটা না করে কেউ পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, আমরা মনে করি বাংলাদেশের জনগণ সেটা হতে দিবে না, এবং আমরা সেটা হতে দিব না। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে বেপরোয়া তরুণরা রাজনীতিতে আসছে, এরা কখনো বাংলাদেশকে হারতে দিবে না। বাংলাদেশে এই তরুণরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এবং একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সকল বিদগ্ধ আলোচকদেরকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে ভবিষ্যতে কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।